দেখুন বাংলার ভোটে এখন বার্নল, বোরলিন, আইসক্রিম। কমিশনের ওষুধ বার্নল, বোরলিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাওয়ায় আইসক্রিম। পুড়ে গেলে বার্নল, বঙ্গজীবনের অঙ্গ বোরলিন, জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে। বাংলার ভোটে এবার কমিশনের ওষুধ বার্নল, বোরলিন। এপ্রিল মাস, একদিকে সূর্যের তাপ, আরেকদিকে ভোটের গরম। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় কমিশনের পোস্ট, তাতে ভয়মুক্ত ভোটের বার্তা। কমিশনের পোস্টে লেখা হয়েছে, সকল মা ভাই বোনেদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ভয়মুক্ত হয়ে ভোট দিন। এতে কয়েকজন রেগে যেতে পারেন, জ্বলে যেতে পারেন। গুন্ডা, দাগি, অপরাধী এবং দুর্বৃত্তরা সাবধান হয়ে যান। পর্যাপ্ত পরিমাণে বার্নল এবং বোরলিন সঙ্গে রাখুন। উত্তাপ এতটাই তীব্র হবে যে ভিতর থেকে পুড়ে যাবেন এবং সেই স্মৃতি সারা জীবন মনে থাকবে। আমরা ভোটারদের নিশ্চিত করছি, এবারের ভোট হবে হিংসামুক্ত, ভয়মুক্ত, প্রলোভনমুক্ত, ছাপ্পা মুক্ত, বুথ জ্যামিং ছাড়া, সোর্স জ্যামিং ছাড়া। কমিশনের এই অভিযানে যিনি বাধা দেবেন তার বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বার্নল আর বোরলিন কোনো কাজে আসবে না। আমরা শুধু ভোটারদেরকে এটা কনফিডেন্স দিতে চাইছি कि we are here and we are committed. Generally in Kolkata or in urban areas all over India, there is a sort of voter apathy. They don't want to come out to vote. We want to give them that confidence and that's why it is done. ভোটের উত্তাপ এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কমিশনের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আইসক্রিম দাওয়াই। ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নল রেখে দাও, বোরলিন রেখে দাও। এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। এই লড়াইটা লড়তে গিয়ে যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেবো, বার্নল রেখে দাও, তাদের বিরুদ্ধে বলুন তোমাদের বার্নল দেবো না, তোমাদের আইসক্রিম দেব, যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো, বরফ রাখতে পারো। তোমাদের সাথে আমাদের এইটুকুই তফাৎ। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, কলকাতা দক্ষিণের ডিইওর থেকে লিখিত রিপোর্ট চাওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। কমিশনের পুনর্নির্বাচন পরিকল্পনা, এবারের ভোটে সামান্য এদিক ওদিক হলেই পুনর্নির্বাচনের পথে হাঁটবে কমিশন। পুনর্নির্বাচনেও সমস্যা হলে ফের ভোট, আর তাতেও গোলমাল হলে গণনা স্থগিত করে দেবে কমিশন। পশ্চিমবঙ্গে এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়হীন। বারবার এই বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। এর জন্য তারা কোনো ফাঁক রাখতে চাইছে না। কমিশন ঠিক করেছে, এবার ভোটদানে কোনো রকম বাধা দেওয়া হলেই ফের ভোট করানো হবে। এর জন্য জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন ঠিক করে ফেলেছে কোন কোন ক্ষেত্রে পুনর্নির্বাচন করানো হবে। কোনো বুথে সিসি ক্যামেরা বিকল হলে, সিসি ক্যামেরা কাপড়ে ঢেকে ভোট হলে, ভোটদানে বাধার অভিযোগ সত্যি হলে, হুমকির কারণে কেউ ভোট দিতে যাননি এমন অভিযোগ সত্যি হলে, বুথ দখলের অভিযোগ সত্যি হলে, ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে অশান্তি হলে, পোলিং অফিসারদের উপর চাপ দেওয়া হলে, ইভিএম এ সমস্যা দেখা দিলে, ইভিএম এ কারচুপির চেষ্টা করা হলে, ছাপ্পা ভোটের অভিযোগ সত্যি হলে, এছাড়াও পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভাররা যদি মনে করেন কোনো বুথের রিপোর্ট প্রয়োজন, সেক্ষেত্রে ফের ভোট হবে। 2 লক্ষ ক্যামেরা পোলিং স্টেশনে ইনস্টলড হবে, 660টা টিভি স্ক্রিন বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ট্রোল রুমে এস্টাবলিশড হবে পুরো রাজ্যে, 2352 জন মাইক্রো অবজারভার সারা রাজ্যে ডিপ্লয়েড হবে শুধু মনিটর করার জন্য কন্ট্রোল রুম। ইলেকশন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এই অবজারভেশনটা সেন্ট্রালি 3টে লেয়ারে হবে, রিটার্নিং অফিসারের এন্ডে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের এন্ডে এবং সিইওর এন্ডে। বাংলায় প্রথম দফার ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল, গণনা 4 মে। প্রথম ও দ্বিতীয় দফার মাঝে 5 দিনের ব্যবধান, দ্বিতীয় দফা ও গণনার মাঝে 4 দিনের ব্যবধান। এই মাঝের দিনগুলিতেই হবে পুনর্নির্বাচন। পুনর্নির্বাচনেও গোলমাল হলে কি হবে সেই পরিকল্পনাও করে রেখেছে কমিশন।
পুনর্নির্বাচন সুষ্ঠুভাবে না হলে ফের ভোট করানো হবে। সেই ভোটেও সমস্যা হলে ওই সংশ্লিষ্ট বুথের গণনা স্থগিত করে দেবে কমিশন। সেখানে ফের নতুনভাবে ভোট করানো হবে। প্রয়োজনে পুরো বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচন হবে। নিউজ 18 বাংলা। বিজেপিকে কমিশন ও এজেন্সি তোপ মমতার, ভয় পেয়ে এত নামবা। দাবি তৃণমূল নেত্রীর। বাংলা দখলে ইডি সিবিআই ব্যবহারের অভিযোগ। অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআর বাধা। পাল্টা সরব অমিত শাহ। এত ভোট কেটেছেন কেন? কারণ বাংলার মানুষকে আপনারা ভয় পান। বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, কালকে মাননীয় সুপ্রিম কোর্টও এটা বলেছে। তাহলে বাংলায় কেন? তার কারণ দিল্লি থেকে এসেছেন মোটা ভাই, সাথে এসেছেন ইডি আর সিবিআই। যত বড় নাম কাটো ভাই, আর যত বড় সন্ত্রাস করে যায়। কারণ বাংলাকে দখল করতে হবে। আমি বলি নিশ্চিন্তে থাকুন, বাংলাকে দখল করা এত সহজ নয়। আর বাংলাকে দখল আজ কেন, কোনো দিনই তোমরা করতে পারবে না। ये चुनाव आयोग एसआईआर कर रहा है, घुसपैठियों के नाम निकल रहे हैं और दीदी इनके लिए छाती पीट कर रो रही है। अरे दीदी, आपका टाइम अब समाप्त हो चुका है। उत्तर बंग की जनता आपको टाटा बाय बाय कह रही है, टाटा बाय बाय। न केवल उत्तर बंग, न केवल बंगाल, पूरे देश से घुसपैठिए को चुन चुन कर भारतीय जनता पार्टी निकालने का काम तय किया है कि भाजपा सरकार बनते ही 45 दिन में 600 एकड़ भूमि जो बाढ़ पूरी करने के लिए चाहिए, वो हम भारत सरकार को देकर सीमा पर बाढ़ लगाने का काम पूरा कर देंगे, पूरा कर देंगे। ভোট প্রচারে অমিত শাহ সিন্ডিকেট হুঁশিয়ারি। পাল্টা ডিজে দেওয়াই অভিষেকে। बालू लेना है तो सिंडिकेट को टैक्स देना पड़ता है या नहीं देना पड़ता है? ईंट सीमेंट लेना है तो सिंडिकेट को टैक्स देना पड़ता है या नहीं देना पड़ता है? कमल के निशान पर बटन दबा दो। 5 तारीख के बाद सिंडिकेट वालों को हम उल्टा कर कर सीधा करने का काम करेंगे। पूरे बंगाल से सिंडिकेट का राज खत्म हो जाएगा, दीदी का भ्रष्टाचार खत्म हो जाएगा। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। মমতা অভিষেককে কড়া আক্রমণ অমিত শাহ। পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেকও। एक नेता थे, वो कहते थे सिलीगुड़ी से चिकन नेक काट दो तो नॉर्थ ईस्ट अलग पड़ जाएगा। क्यों भाई, आपके पिताजी का देश है क्या? ये टुकड़े करने वाली जो गैंग है, इसका सरगना कोई और नहीं है, दीदी और भाईपो है, दीदी और भाईपो है। मैं आज बताकर जाता हूं दीदी, ये भारत की भूमि है, इस पर नजर बिगाड़ने की हिम्मत मत करना। बंगाल की जनता इस चुनाव में आपको निकालने जा रही है, निकालने जा रही। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শয়ে শয়ে বিজেপির নেতা, 10টার উপর মুখ্যমন্ত্রী, 20টা কেন্দ্রীয় মন্ত্রী, নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, তার সাথে ইডি, তার সাথে সিবিআই, তার সাথে মিডিয়া, তার সাথে কেন্দ্রীয় বাহিনী, তার সাথে সুপ্রিম কোর্ট, তার সাথে হাইকোর্ট, তার সাথে অর্থবল, আর অন্যদিকে একজন হাওয়াই চপ্পল পরা মহিলার, তার সাথে 10 কোটি মানুষ। এটাই জনগণের ক্ষমতা।
এবার এজেন্ট গ্রেফতারির সংখ্যা মমতার, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ তৃণমূল নেত্রীর। আইসি থেকে ওসি থেকে শুরু করে যত অফিসার্স আছে ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের আগে থেকে গ্রেপ্তার করে নাও। কেন? তারা যাতে বুথ কেন্দ্রে বসতে না পারে। আরে প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে, একজনকে অ্যারেস্ট করলে আর একজন। বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের পাঠানো টাকা নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল। মালদার মানিকচকের সভা থেকে চড়া সুর অমিত শাহ। ये ममता दीदी, मालदा राहत का घोटाला, भूतनी दियारा, पंचानंदपुर बाढ़ आई के एक रिपोर्ट ने बताया बाढ़ के लिए मोदी जी ने भेजा हुआ 100 करोड़ रुपया घोटालेबाजों की भेंट चढ़ गया। शर्म करो ममता दीदी, मालदा वालों के बाढ़ की राहत का रुपया आपके कटमनी वाले ले गए हैं। दीदी, हम कटमनी वालों को उल्टा लटका कर सीधा करने का काम करेंगे। মমতার টার্গেট দিল্লি। বাংলা নয়, বদলাবে দিল্লির ক্ষমতা। বাংলা জিতে দিল্লি জয়ের শপথ। শুভবর্ষের না আগে শপথ নিন। ওরা আমাদের বাংলাকে বদলাতে চায়, আমরা দিল্লিকে বদলাবো। তুমি বাংলাকে টার্গেট করেছো, আমাদের টার্গেট দিল্লি। বাংলা জয় করে আমরা দিল্লি জয় করব। বাংলায় ভোট প্রচারে রাহুল। রায়গঞ্জ থেকে বিজেপি ও তৃণমূলকে নিশানা। দুর্নীতি নিয়ে একযোগে নিশানা। রাহুলকে পাল্টা আক্রমণ তৃণমূল বিজেপির। ये ऐसे इलेक्शन नहीं जीतते हैं भाई और बहनों, ये चोरी करके वोट काट कर कांग्रेस पार्टी विपक्ष के वोट काट कर ही चुनाव जीतते हैं। बंगाल में बीजेपी को मौका कौन दे रहा है? तृणमूल कांग्रेस दे रही है। बीजेपी बंगाल को पैसा नहीं देती है। 2 लाख करोड़ रुपए बीजेपी ने बंगाल को नहीं दिए। बंगाल के लिए यूनियन बजट में कोई प्रोजेक्ट नहीं दिए। एसआईआर के माध्यम से लोकतंत्र पर आक्रमण कर रहे हैं। मगर तृणमूल कांग्रेस भी अपने काम में लगी हुई है, वो भी बंगाल के लिए काम नहीं कर रही है। अगर नरेंद्र मोदी जी भ्रष्ट हैं तो तृणमूल कांग्रेस भी भ्रष्टाचार की रेस में कम नहीं है। রাহুল গান্ধী এসে 4টি কথা বলে গেলেন। দায়িত্বজ্ঞানহীন আচরণ। কংগ্রেসের সামনে সুযোগ ছিল, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, ওখানে তো তৃণমূল কংগ্রেস ছিল না। রাহুল গান্ধীর উপর দায়িত্ব ছিল কংগ্রেসকে ওখানে ক্ষমতায় আনার। ফেল করেছেন, ব্যর্থ, চূড়ান্ত ব্যর্থ। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বলে বলে বিজেপিকে হারাচ্ছে, তো সেখানে ভোট কেটে ডিস্টার্ব করতে আসছেন কেন? বিজেপির ভাষা রাহুল গান্ধীর মুখে আজ। ওনার কি গা জ্বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার হারিয়ে দেন, বিপুলভাবে ফিরে আসেন, তাহলে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্ব আরো বেড়ে যাবে। সেই গায়ের জ্বালা থেকে এখন বিজেপির বি টিমের ভূমিকা পালন করতে আসছেন এখানে। উনি কি বলছেনটা বড় কথা নয়। ওনার এত জ্ঞান যদি থাকে তাহলে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার কেন পারেননি হারাতে? রাহুল গান্ধীর মতন কথাবার্তা বলছেন যার মানেও নেই, মাত্রা নেই। কিন্তু এত বড় যে ইন্ডি ইয়া জোট টোট বানালেন, তাহলে দুর্নীতিগ্রস্ত সাম্প্রদায়িক টিএমসির সঙ্গে এতদিন ধরে বানিয়েছেন। বিজেপি তো ঘোষিত শত্রু, তাহলে একমাত্র বিজেপিকে সরানোর জন্য এইসব হয়েছে। এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনারা কি বলে বেড়াতেন? যে টিএমসি হচ্ছে সেই দল যারা কিনা আপনাদের ভিটেমাটি চাঁটি করে দিয়েছে, সব জায়গায় কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করেছে এই তৃণমূল কংগ্রেস। জনগণ পরিষ্কার বুঝতে পারছে, বাঁচতে চাই বিজেপি। তাই যে স্লোগান পশ্চিমবঙ্গের বাঙালি দিয়েছে, সেই স্লোগানের অনুযায়ী এই রাজ্যে এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন হচ্ছে। নতুন বছর শুরুর আগে কালীঘাট মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধে কালীঘাটে পুজো দেন মমতা। ভোটের প্রচার একাধিক জনসভা করে বিকেলে কলকাতায় ফিরে পুজো দিতে যান তিনি। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রচারে একাধিক জনসভার পর কলকাতায় ফিরে কালীঘাট মন্দিরে আজ সন্ধ্যায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দেন সেখানে, সকলকে সেখান থেকেই নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন। মামাটি মানুষের ভালো প্রার্থনা করে বাংলা যাতে ভালো থাকে, বাংলার মাটি যাতে ভালো থাকে। কালকে বাংলা দিবসও আছে এবং বাংলার সব পরিবার পরিজন সহ দেশের সব পরিবার পরিজন সকলকেই আমরা অনেক প্রণাম জানাচ্ছি। মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করতে এসেছিলাম, মা সকলকে যেন শক্তি দিক, ভক্তি দিক, সংকট থেকে মুক্তি দিক এবং শক্তি দিক, সবাইকে সুস্থ রাখুন, সবাই ভালো থাকুন। শুভ নববর্ষ, শুভ নন্দ। ভোটে একজোট হয়ে লড়াইয়ের বার্তা অভিষেকের। প্রার্থী, সাংসদ, দলের নেতাদের বৈঠকে একাধিক বার্তা। এখনো কোনো মতভেদ থাকলে মিটিয়ে নিতে নির্দেশ। ঠিক কি কি নির্দেশ এলো ডিটেলে জানাবেন আবির ঘোষাল, রয়েছেন সঙ্গে। আবির, দেখো, প্রথম দফার নির্বাচনে প্রচারের জন্য বাকি মাত্র 7 দিন এবং দুটো দফা মিলিয়ে ভোটের যে সময় বাকি সেই সময়ের জন্য টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 230 আসন। এবং একই সঙ্গে তিনি আজকে বুঝিয়ে দিয়েছেন যে কোনো ইগো, মতানৈক্য, মনোমালিন্য কোনোভাবেই যেন কাজ না করে। তিনি উল্লেখ করেছেন তিনি নিজেও একাধিক জায়গায় প্রচার করতে গিয়ে দেখছেন বা তার কাছেও বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে কেউ কোথাও অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাচ্ছেন, আবার কারোর নিজেদের মধ্যে হচ্ছে মনোমালিন্য, মতানৈক্য কাজ করছে। গোষ্ঠী কোন্দল, গোষ্ঠী দ্বন্দ্ব, মনোমালিন্য থাকলে সেগুলোকে আজকে রাতের মধ্যেই মিটিয়ে নিতে হবে এবং কালকে সকাল থেকেই পুরোদস্তুর কাজে নামতে হবে। তিনি উল্লেখ করেছেন তিনি মনে করছেন যে সবাই একসাথে একত্রিত যদি থাকে তাহলে তৃণমূল কংগ্রেসকে তো হারানো সম্ভবই নয় এবং 230 আসন তৃণমূল কংগ্রেস পেয়ে যাবে। তিনি এই প্রসঙ্গে উল্লেখ করেছেন যে পুরো ভোটে আমি জিতবো, তার কাউন্সিলরদেরকে উল্লেখ করে যে পুরো ভোটে আমি জিতবো কিন্তু বিধানসভা বা লোকসভায় দায়গতরে কাজ করব না, সেটা হবে না। অনেক জায়গাতেই দল পুরসভায় বদল করেছে, পুরো এলাকাতে নতুন আর পুরনো কে কি কাজ করছে সবটাই তার নজর রাখছে দল। একই রকম ভাবে পঞ্চায়েতের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও এই বিষয় নিয়ে তিনি সতর্ক করে দিয়েছেন এবং তার বক্তব্য হচ্ছে যে আত্মতুষ্টি কোনোভাবেই চলবে না, বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হয়, তাই হাতে এখনো 15 দিন সময় আছে, সবাইকে একসাথেই চলতে হবে। কেউ যেন কোথাও দলের কাজ করার ক্ষেত্রে বসে না থাকে এবং সবাইকে প্রাধান্য দিয়ে এগোতে হবে। পুরনোদেরকে এমন যোগ্য সম্মান দিতে হবে, তেমনি যারা নতুন সাংগঠনিক দায়িত্বে এসেছেন তাদেরকেও মতানৈক্য রাখা চলবে না। একই সঙ্গে আগামীকাল থেকে তিনি শহর এবং গ্রামাঞ্চলের জন্য চাটাই বৈঠকের কর্মসূচি বেঁধে দিয়েছেন। প্রত্যেকটা বুথ ধরে ধরে চাটাই বৈঠক করতে হবে। বিজেপি আসলে কি ক্ষতি, কেন বিজেপিকে প্রয়োজন নেই, আর তৃণমূল কংগ্রেস কি কাজ করেছে, তৃণমূল কংগ্রেস থাকলে কি সুবিধা, সেই সংক্রান্ত প্রচার এই বৈঠকগুলি থেকে করতে বলা হয়েছে। ফলে সব মিলিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব এবং মনোমালিন্য দূর করা এবং বুঝিয়ে দিয়েছেন যদি ভালো পারফর্ম না করতে পারা যায়, প্রত্যাশিত ফল যদি না দিতে পারা যায় তাহলে পুরসভা বা পঞ্চায়েতে তারা টিকিট পাবেন না। কোনো দাদা দিদিকে ধরেও যে সেই টিকিট আসবে না। এদিনে সাংগঠনিক বৈঠকে সেই বার্তাও অভিষেক দিয়ে রেখেছেন। ওকে। কপ্টারের হাওয়ায় চাল উড়ে গেল, শ্রমিকের কপ্টার, তার হাওয়ায় উড়ল বাড়ির টিনের চাল। দেখুন সেই সময় ছবি, কপ্টার উঠছে আর ঠিক সেই সময় কপ্টারের হাওয়ায় উড়ে গেল বাড়ির চাল। গোয়ালপুকুরের ছবি, আর সেখানে জনসভা ছিল শ্রমিকের। পদ্মপ্রার্থী সরজিৎ বিশ্বাসের হয়ে প্রচারে যান বিজেপি রাজ্য সভাপতি। স্থানীয় শাহাপুর মাঠে মঞ্চ তৈরি হয়, মাঠের পাশেই কপ্টার নামার ব্যবস্থা করা হয়। নামার সময় কপ্টারের পাখার হাওয়ায় বেশ কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে যায়। কাল থেকে কালবৈশাখীর পূর্বাভাস উত্তরবঙ্গে, মাথা গোঁজা ঠাঁই চলে যাওয়ায় সমস্যা। ক্ষতিগ্রস্তরা এই মুহূর্তে তারা সাহায্যের দাবি করছেন, আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় পদ্ম নেতা। হেলিকপ্টারের একটা নেতা আসলো না, বিজেপির নেতা, এই যে ওই নিয়ে গাড়ি দিয়ে ওই যে হেলিকপ্টারে ওই হাওয়ায় দিয়ে এগুলো উড়ে গেছে। হ্যাঁ, আমাদের বাড়ি। কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতি তো হয়তো বাড়ি ঘর আর ওই যে ছিল আমাদের, মানে সব মানে বাড়ি ঘরে তীরে চালটা উড়ে গেছে। হ্যাঁ, ওই যে উড়ে গেছে, দেখেন ওইদিকে আরো আছে। আমরা গরিব মানুষ, এই বাড়ি ঘর মানে ঠিক করতে হবে, তার মানে ওইটাই তোমরা দিয়ে দিবা। হেলিকপ্টার দিয়ে ভাঙছে, বিজেপি নেতা আসছে কি আসছে, উড়ে হেলিকপ্টারটা এক পাক ঘোরালো, তিন সবগুলো কিনে গেল, মাটি যা ছিল সবগুলো ভেঙে দিয়েছে।
সব ভেঙে গেছে? সব ভাঙে গেছে। ঘরে ছিল জল বলছিলাম না। আচ্ছা, জল বলতে গেছিলাম। কি চাইছেন এখন? এখন ঠিক করবে। কোথায় থাকবে? ইতিমধ্যে মাইকে ঘোষণা করে দিয়েছি যে বাড়ির ক্ষতি হয়েছে আমরা দেখেছি, সেই বাড়ির ক্ষতিপূরণ, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা মাইকে ঘোষণা করেছি। ঘোষণা করাটা হয়তো ঠিক নয়, তা সত্ত্বেও ওই পরিবারে যারা আছে তারা হয়তো দুশ্চিন্তায় আছে, যেহেতু তাদের সঙ্গে আমাদের এখন সরাসরি সম্পর্ক করতে পারিনি, তার জন্য আমরা মাইকে বলতে বাধ্য হয়েছি। ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে যান মন্ত্রী গোলাম রাব্বানি। মন্ত্রীকে দুর্দশার কথা শোনান ক্ষতিগ্রস্তরা। गुड इवनिंग मैम, ये जो है आपका আপনার কপ্টারের হাওয়ায় চাল উড়ে যাওয়ায় তুঙ্গে তরজা। এই কারণে আমরা বলি যে বিজেপি আসলে বাংলাকে চেনেই না, বিজেপি জানেই না যে কোন জায়গায় হেলিপ্যাড করা যায় আর কোন জায়গায় রেল স্টেশন করা উচিত। এরা শুধু স্টেশনের নাম বদলাতেই পারে। মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, বাংলার মানুষের মাথায় ছাদ দেয়নি, উল্টে তাদের নেতা গিয়ে সেই গরিব মানুষগুলোর যে ছাদ নিজেরা কষ্ট করে টিনের ছাদ, অ্যাসবেস্টাসের ছাদ, টালির ছাদ করেছিলেন সেটাকেও কেড়ে নিলেন। আর কত অত্যাচার করবেন মানুষের উপরে। তৃণমূলের 100% কাজ হয়ে যাওয়ার পরেও এই বাংলায় এরকম বাড়ি থাকে কেন যেখানে কিনা চাল উড়ে যায়? কে তাদের প্রধানমন্ত্রী বাড়ি দিতে মানা করেছিল? কারা কোথায় কাটমানি খেয়েছে? এই যোজনাগুলো কেন হয়নি? হেলিকপ্টার নামার জন্য উড়েছে, যদি ঝড় হতো তাহলে উঠতো। এই কথার উত্তর মানুষকে, তৃণমূলকে দিতে হবে। বিজেপি আসার পরে এমনই বাড়ির ব্যবস্থা করতে হবে যাতে রোটারের হাওয়া নয়, যে কোনো বড় ঝড়কেও কমব্যাট করতে পারে, কারুর মাথার উপর থেকে যেন চাল না চলে যায়।